আচ্ছা, 48 নম্বর উপপাদ্যটাতে বলেছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু, মানে এটাকে ধরো একটা সমকোণী ত্রিভুজ, এইভাবে যদি তুমি দেখো তাহলে দেখবে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে, মানে এই যে সমকোণ, এই বিন্দুটাতে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর একটা লম্ব টানা হয়েছে। ত্রিভুজের ওপরে কি টানা হয়েছে? লম্ব টানা হয়েছে। লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ, মানে এই উভয় পার্শ্বস্থিত এই ত্রিভুজদ্বয়, একটা এটা আর একটা এটা, এই দুটো সদৃশ। আবার ওই ত্রিভুজগুলি প্রত্যেকে এই মূল ত্রিভুজটার সাথেও, মানে এই ত্রিভুজটা এই মূল ত্রিভুজটার সাথে সদৃশ, আবার এইখানে যে এই ত্রিভুজটা তৈরি হচ্ছে এটাও এই মূল ত্রিভুজটার সাথে সদৃশ। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এবার মেইনলি এটাকে আরেকবার আমি দেখাচ্ছি। এখানে দেখো, এই ধরো একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, যে কোনো সমকোণী ত্রিভুজ। এখানে আমার সমকোণ তৈরি হচ্ছে, বুঝতেই পারছো। বলেছে এখান থেকে যদি লম্বের এই অতিভুজের ওপরে যদি একটা লম্ব টানা হয়, এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার এই ছবিটাকে তুমি যদি একটু কাত করে আঁকো বইয়ের মতো করে, তাহলে কিরকম দাঁড়াবে? ধরো এটাকে তুমি নাম দিলে এ বি সি ত্রিভুজ, আর এটা লম্ব হচ্ছিল। এবার এটাকেই তুমি যদি একটু কাত করে আঁকো, জিনিসটাকে এরকম লাগবে দেখতে। ঠিক আছে, দাঁড়াও এক সেকেন্ড। কাত করে আঁকলে এরকম লাগছে দেখতে। এবার আমি এখানে একটা লম্ব টানলাম অতিভুজের উপরে, ঠিক এই জিনিসটাই আমি এখানে করছি। এটা হচ্ছে 90 ডিগ্রি। এইভাবে আমি নামকরণ করছি এ বি সি। এ বি সি আমি নামকরণ করলাম। ঠিক আছে, এই ছবিটাকে এবার দরকার নেই, ভুলে যাও। এটা হচ্ছে ডি। ব্যাপারটা হচ্ছে এরকম, এটাকে উল্টে দিয়েছে এখানে। এবার বলেছে এই যে একটা ত্রিভুজ তৈরি হলো, একটা ত্রিভুজ তৈরি হলো, দুটো ত্রিভুজ তৈরি হয়ে গেল। বলেছে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা পরস্পর সদৃশ, সেটা প্রুফ করতে হবে। আর এই প্রত্যেকটা আবার এই পুরো এক যে বড় ত্রিভুজটা সেটার সাথেও সদৃশ, এটাকে প্রুফ করতে হবে। আচ্ছা, এবার আমি এটাকে ভেঙে ভেঙে দেখাচ্ছি। ধরো এই ত্রিভুজটাকে এখান থেকে কেটে নিলে কিভাবে? এরকম একটা ত্রিভুজ পাবে, এ বি ডি। এই ত্রিভুজটাকে এখান থেকে কেটে নিলাম। আর বড় ত্রিভুজটা কিরকম আছে? এরকম আছে, হচ্ছে বড় ত্রিভুজটা। মাঝখানে দাগটা দিলাম না, এটা হচ্ছে বড় ত্রিভুজ। বড় ত্রিভুজটা কি আছে? এ বি সি, এটা হচ্ছে বড় ত্রিভুজ। এবার দেখো এখানে এটার এই ডি কোণে এখানে কিন্তু 90 ডিগ্রি তৈরি হয়েছে, রাইট? এখানে 90 ডিগ্রি, আর বড় ত্রিভুজের এখানে 90 ডিগ্রি। তাহলে যে কোণগুলো আমার মিলবে আমি সেগুলোকে এখানে লিখতে থাকবো। এটার ডি, এটার এ। ওকে, এবার দেখো এই যে কোণটা এখানে, এটা কিন্তু বড় ত্রিভুজেরও যে কোণটা, এটা বড় ত্রিভুজেরও যে কোণটা, এটা ছোট ত্রিভুজেরও কিন্তু সেই একটাই কোণ, একই কোণটা বেসিক্যালি। একবার বড় ত্রিভুজের ক্ষেত্রে নিচ্ছি, একবার ছোট ত্রিভুজটার ক্ষেত্রে নিচ্ছি। তাহলে আমরা বিটাকে এখানে নিতে পারি। আর অবশিষ্ট যে কোণটা পড়ে থাকলো, এটা আর এটা, এই দুটো কিন্তু পরস্পর সমান হবে। কেন? কারণ আমরা কি জানি, ত্রিভুজের মোট কোণ 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজ, সে যে ত্রিভুজই হোক না কেন, ত্রিভুজের সবসময় তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হয়। দুটো কোণ যদি ফিক্সড হয়ে যায়, ধরো এটা 90, এটা ধরে নিলাম আমি 30, তাহলে 90 আর 30-এ আমার 120 হয়ে গেল। এটারও 90 আর 30-এ 120 হয়ে গেল। 120 যদি আমি মাইনাস করে দিই এটার থেকে, 60 ডিগ্রি হবে। অবশিষ্ট কোণটা আমাকে 60 ডিগ্রি হতে হবে দুটো ত্রিভুজের ক্ষেত্রে। দুটো কোণ সমান হয়ে গেল মানে অটোমেটিক্যালি 3 নাম্বার কোণটাও সমান হয়ে গেল, তাই না? কারণ মোট কোণ তো, মোট যোগফল তো 180 ডিগ্রি। যদি একটাকে 90 রেখে 90 শুধু রাখতো, এই দুটো কিন্তু চেঞ্জ করা যেত, এই দুটো কোণ বাড়ি কমানো যেত, বাড়ানো কমানো যেত। কিন্তু যেহেতু দুটো কোণ ফিক্সড হয়ে গেল, আর একটা কোণ অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাবে, 60 ডিগ্রি হয়ে যাবে। আমি এক্সাম্পলের জন্য বললাম। তাহলে এটার এ কোণটা এটার সি কোণের সাথে সমান। তাহলে এই ত্রিভুজ দুটো হচ্ছে সদৃশ, কেননা এই দুটো কোণ সমান। এই এবার তুমি এইভাবে দেখিয়ে দেবে, এখানে যেভাবে বইতে লেখা আছে সেইভাবে লিখে দেবে যে এই ত্রিভুজ দুটোর মধ্যে, এবার যেভাবে এখানে সদৃশটা আসলো তোমার, ঠিক সেভাবে লিখলেই তোমার জিনিসটাকে মানে দেখতে ভালো লাগবে। আর অঙ্কে সবসময় এই সিকোয়েন্সে লিখতে হয়। এই সদৃশ যেভাবে আসলো এই সিকোয়েন্সেই নামগুলো লিখতে হয়। তুমি যদি নিজের মতো নামগুলোকে লেখো তারা নাম্বার কেটে দিতে পারে। সেই জন্য এই সদৃশ ঠিক যেরকম ভাবে আসবে সেরকম ভাবেই তোমাকে লিখতে হবে। সেরকম ভাবে এখানে দেখো, এই যে এটার এই যে বিডিএ, এই কোণটা সমান এই যে বিএসি, এটা 90 ডিগ্রি। এখানে আমরা ঠিক যেরকম ভাবে দেখলাম, ঠিক আছে, এইভাবে লিখে দেবে।
এটা 90°, আবার এইটা একই কোণ, সুতরাং অবশিষ্ট এই কোণটার এটাও সেমই হবে, যেটা আমরা এক্ষুনি দেখলাম ওখানে। তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশ, তাহলে এটা পরস্পর সদৃশ প্রমাণিত। 1 নাম্বার এটা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, আগের দিন আমি স্টাইলটাকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে লিখতে হয় স্টাইলটা। এখানে প্রদত্ততে এখানে যা থাকবে সেটাকেই লিখে দিতে হবে একদম পুরো সেম ভাবে, যে এবিসি ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হচ্ছে সমকোণ, এই কোণের এই যে যার এই কোণটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যার সমকোণিক বিন্দুটা কোথায় এ, সেই জন্য এখানে বলে দিয়েছে এই যে সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজের ওপর একটা লম্ব অঙ্কন করা হলো, বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করা হলো। ঠিক এখানে যা আছে এটাকেই প্রদত্ততে লিখে দিতে হবে এইভাবে। তারপর প্রমাণ করতে হবে এখানে যা যা বলেছে এই দুটো পরস্পর সমান, মানে সমান না সরি সদৃশ, সেটা লিখলাম। তারপরে আবার এই যে ছোটগুলোর সাথে বড়টা একবার করে নিয়ে সদৃশ করতে হবে, মানে একবার এই যে এখানে কি করেছে, একবার ছোটটার সাথে বড়টা নিয়েছে, তারপরে দুটো ছোটকে একসাথে সদৃশ করে দিয়েছে। মানে এরকম ভাবে তুমি যে সিকোয়েন্সে এগুলোকে পাতাও না কেন প্রুফ করলেই হলো। এখানে এটা হয়ে গেল, তাহলে 1 নম্বর প্রুফ। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে এই দুটো কিভাবে সদৃশ হলো। এবার আমি এডিসি দিয়ে দেখাচ্ছি। এডিসি ত্রিভুজটাকে কেটে নিলাম, ধরো এই হচ্ছে এ ডি সি, এই ত্রিভুজটাকে এই এডিসি ত্রিভুজটাকে এখান থেকে আমি কেটে নিলাম, আর পুরোটাকে আঁকছি একবার। এ বি সি। এবার দেখো এটার দেখো এ কোণটার সাথে যেটা 90°, সেটা এই ত্রিভুজটার কোন কোণটা, ডি কোণটা, এই যে ডি কোণটা, এটার এই ছোট ত্রিভুজটার ডিতে 90° তৈরি হচ্ছে, আর বড় ত্রিভুজটার এতে 90° তৈরি হচ্ছে। তাহলে এখানে লিখলাম ডি, এখানে লিখলাম এ। ওকে, তারপর দেখো এটার আগেরটার মতনই এটাতে সিটা সেম হয়ে যাচ্ছে, এই যে ছোট ত্রিভুজেরও যেটা সি কোণ, বড় ত্রিভুজেরও সেটাই সি কোণ। তাহলে কি দুটোর ক্ষেত্রে সি সেম, সি কে লিখে দিলাম। আচ্ছা, সিটাকে আমি এখানে লিখছি, ঠিক আছে, তাহলে সুবিধা হবে মাঝখানে। তাহলে বিটা কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে, সরি এখানে এ, আর এটার ক্ষেত্রে বি। মানে এটার আমি আরেকবার বলছি, দেখো এটার এ কোণটা 90-তে আসলো, এটার ডি কোণটা 90-তে আসলো, এটার সি কোণটা আর এটার সি কোণটা একই, তাই আমি এটাকে শেষে লিখলাম। মাঝখানেও লিখলে একই ব্যাপার হতো, যদি তুমি মাঝখানে লিখতে তাহলে এরকম আসতো এ সি, আর লাস্টে যে কোণটা পড়ে থাকলো এটার ক্ষেত্রে এ, এটার ক্ষেত্রে কোন কোণটা পড়ে থাকবে, এ সি বাদ দিলে বি, এরকম আসছে। এই ত্রিভুজ দুটো সদৃশ। এবার আমি যেহেতু এ বি সি আকারে যদি আমি সাজাতে চাই, তাহলে আমাকে আগে বি লিখতে হবে, তারপরে সি লিখতে হবে, সেই জন্য আমি আগে এ লিখছি, তারপরে সি লিখছি। তাহলে আমি কিভাবে লিখবো, ডি এ সি, ঠিক আছে, ডি এ সি লিখছি আমি, যাতে আমি এবিসি আকারে লিখতে পারি এটাকে, এই ত্রিভুজটাকে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, এবিসিটা শুনতে বেশি ভালো লাগছে সেই জন্য। এবার দেখো তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা তাহলে সদৃশ হলো। দুটো কোণ তো সমান হয়ে গেছিল অটোমেটিক্যালি, 3 নাম্বার কোণটাও সমান যেহেতু, তাহলে এরা সদৃশ। আর নামকরণটা কিভাবে করছি বুঝতে পেরেছো? নামকরণটা ওটা না বুঝতে পারলে আরেকবার ভিডিওটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে নামকরণটা কিভাবে করলাম। এবার তাহলে আমরা দেখছি এর সঙ্গে এটার ডি কোণ সমান, এটার এর সঙ্গে এটার ডি কোণ সমান, আবার এটার বি এর সঙ্গে এটার বি কোণ, এটার সি এর সঙ্গে এটার এ কোণ, এটার বি এর সঙ্গে এটার এ কোণ, এটার সি এর সাথে এটার সি কোণ। তাহলে এই ত্রিভুজ দুটোর মধ্যে আমরা যদি এবার কম্পেয়ার করি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, তাহলে স্বাভাবিক ব্যাপার এই ডিটার সাথে এই ডিটা সেম হয়ে যাবে, এটার এ কোণের সাথে এটার বি কোণ সেম হয়ে যাবে, এটার সি এর সাথে এটার এ কোণ সেম হয়ে যাবে। কারণ এটা সি এর সাথে যদি এটা সি সেম হয়, এটা সির সাথে যদি এই সিটা সেম হয়, তাহলে এই এর সাথে এটা এটা সেম হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো তো? এ কোণ সমান সি কোণ এটার। তাহলে এই আবার এখানেও আমরা কি দেখছি, সি এর সাথে সি সেম, তাহলে এটা সি এর সাথে এটা সি সেম বেসিক্যালি, তার মানে এর সাথে এটা সি সেম। তাহলে এই ত্রিভুজটার এই ত্রিভুজ দুটো সদৃশ হয়ে গেল। আমি না হয় আরেকবার করে দিচ্ছি এটা, এ দেখো এটার ডি কোণ, এই যে ডি লিখলাম, এটা ডিতে 90° তৈরি হচ্ছে, এটারও ডিতে 90° তৈরি হচ্ছে, ডি। তারপরে এটার যেটা বিতে যে কোণটা তৈরি হবে, এটার এতে সেই কোণটা তৈরি হবে, এটার বিতে যে কোণটা তৈরি হবে এটার এতে সেই কোণটা তৈরি হবে। তাহলে অবশিষ্ট এটার এতে যে কোণটা তৈরি হবে এটার সিতে সেই কোণটা তৈরি হবে, হয়ে গেল সদৃশ।
আমি মানে এইটার সাথে তুলনা করে করে দেখালাম, তারপরে আমি এই দুটোকে সরাসরি এইভাবে সদৃশ করে দিতে পারি নামকরণের সিকোয়েন্স অনুযায়ী। কি বলতে চাইলাম বুঝতে পেরেছো? বইতে এবার দেখবে সুন্দর করে দেওয়া আছে এখানে এই জিনিসটাকে, এই যে সেকেন্ড পার্টে এটা দেওয়া। এবার এখানে 3 নাম্বারটাকে এইভাবেই দেওয়া আছে যে এই দুটো পরস্পর সদৃশ, আবার এই দুটো পরস্পর সদৃশ, সুতরাং এই যে যেহেতু এটার সাথে এটা সদৃশ, এটার সাথে এটা সদৃশ, সুতরাং এরা দুটো পরস্পর সদৃশ। 3 নাম্বারও প্রুফ হয়ে গেল। এরকম তুমি 1 আর 2টাকে একটু খেটে প্রমাণ করে নিতে হবে এখান থেকে, তারপরে 3 নাম্বারটা এমনি ডাইরেক্ট লিখে দিতে পারবে যে মানে ছোটটার সাথে এই বড়টা, এই ছোটটার সাথে এই বড়টা, তাহলে এই ছোট দুটো একই সিকোয়েন্সে পরস্পর সদৃশ হবে, যেহেতু এই কোণগুলো তো সেমই হচ্ছে পরস্পর, তাহলে এরাও পরস্পর সেম সিকোয়েন্সে সেমই কোণ হবে, পরস্পর সদৃশ। এইভাবে হয়ে গেল। এবার দেখে নাও জিনিসটাকে ভালো করে দেখো, এবার আর বুঝতে অসুবিধা হবে না, আর হলে আমাকে বলো, তাহলে আমি একবার করিয়ে দিচ্ছি।